তৃতীয় টি-20 ম্যাচে সাউথ আফ্রিকাকে মুরগির মতন হারিয়ে ভারত এবার মুখোমুখি হতে চলেছে চতুর্থ টি-20 ম্যাচে। শেষ ম্যাচে ভারত টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়, আর ক্যাপ্টেন সূর্যকুমারের নেওয়া সেই ঐতিহাসিক ডিসিশনটাই এই ম্যাচের রং অর্ধেকটা বদলে দেয়। প্রথমে বল করতে নেমে ভারতের বোলাররা জাস্ট আগুন ঝরাচ্ছিল। সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা একের পর এক ক্রিজে আসছিল আর যাচ্ছিল, যেন মনে হচ্ছিল তারা ড্রেসিং রুমে গরম চা রেখে এসেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ড্রেসিং রুমে ফিরে সেই চাটা খেতে হবে, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। তবে শেষ ম্যাচে সাউথ আফ্রিকার সব ব্যাটসম্যানরা যেখানে ক্রিজে আসছিল আর যাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন মার্কারাম সে 46 বলে 61 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে, যার সুবাদে 20 ওভারে অল আউট হয়ে মাত্র 117 রানে স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় সাউথ আফ্রিকা। অপরদিক দিয়ে ওই ম্যাচে ভারতের প্রতিটা বলার যেন দিব্যশক্তি নিয়ে ওদিন বল করতে নেমেছিল, যার কারণে ওই ম্যাচে কিন্তু সবাই কম বেশি উইকেট তুলে নেয়। আর্শদীপ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব এই চারজনই কিন্তু মোট 2 করে উইকেট নেয়। এছাড়াও দলের 2 অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে এরা কিন্তু একটা করে উইকেট পায়। ওদিনের ম্যাচে বল হাতে ভারতের বলাররা যেমন জাদু দেখাচ্ছিল, তো ঠিক তেমনভাবেই ওই ম্যাচে ব্যাট হাতেও কিন্তু অভিষেক শর্মা তার দাপটটা দেখিয়েছিল। মাত্র 18 বলে 3টে 4 এবং 3টে 6-এর সুবাদে 35 রান তুলে আনে অভিষেক। এছাড়াও শুভমান গিল এবং তিলক বর্মা এরা 28 এবং 25 করে রান তুলে আনে, যার সুবাদে 20 ওভার শেষ হওয়ার আগেই 3 উইকেটের বিনিময়ে হাসতে হাসতে সাউথ আফ্রিকাকে হারিয়ে ম্যাচ পকেটে তুলে নেয় সূর্যবাহিনী। তো ইতিমধ্যেই এই সিরিজের 3টে টি-20 ম্যাচ খেলা হয়ে গেছে, যেখানে ভারত 2টো ম্যাচ জয় পেয়েছে। সেক্ষেত্রে আর বাকি 2টো ম্যাচের মধ্যে ভারত একটাতে জিততে পারলেই টি-20 সিরিজের উইনিং টিম কিন্তু হয়ে যাবে আমাদের ভারত। আর চতুর্থ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়ে এসে 1 ম্যাচ বাকি থাকতেই এবার কিন্তু সিরিজ পকেটে তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে টিম ইন্ডিয়ার। তো আগামী 17 তারিখ সন্ধ্যে 7টা থেকে লখনৌয়ের অটল বিহারী স্টেডিয়ামে ভারত চতুর্থ টি-20 ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। আর এই ম্যাচের জন্য অটল বিহারীর স্টেডিয়ামের পিচ রিপোর্ট কী হতে চলেছে, এই পিচে ব্যাটসম্যানরা নাকি বোলাররা বেশি সুবিধা পাবে, এবং এই ম্যাচের জন্য ভারতের প্রথম একাদশে কোন কোন পরিবর্তন আসতে পারে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেহেতু প্রতিটা ভারতীয় ক্রিকেট ফ্যান্সদের জন্য এই ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। সো তোমাদের সকলের কাছে অনুরোধ থাকলো, তোমরা যদি ভারতীয় ক্রিকেট টিমের একটা প্রকৃত ভক্ত হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং এই সিরিজ ভারত জয় করবে এমনটা যদি তোমরা মনে করে থাকো, তাহলে অবশ্যই আমাদের ভারতের নামে এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে আজ প্রথমবার আসলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সো ফার্স্ট অফ অল যদি এই একেনা স্টেডিয়ামের বাউন্ডারি সাইজ নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এই স্টেডিয়ামের সাউথ এন্ডটা কিন্তু বেশ খানিকটা বড় নর্থ এন্ডের তুলনায়, যেখানে সাউথ এন্ডের ডাইমেনশন হচ্ছে 75 মিটার, 74 মিটার এবং 77 মিটার। অপরদিক দিয়ে নর্থ এন্ডের ডাইমেনশনটা হচ্ছে 57 মিটার, 55 মিটার এবং 58 মিটার। সেক্ষেত্রে এটা বলাই যায় এই ম্যাচে নর্থ এন্ডের দিকেই ব্যাটসম্যানদের কিন্তু বেশি হিট করতে দেখা যেতে পারে। তো এবার যদি পিচ রিপোর্ট নিয়ে কথা বলা যায়, তবে তার আগে তোমাদের জানিয়ে রাখি, প্রিভিয়াস রিপোর্ট অনুযায়ী এই মাঠে 80% ব্যাট ফার্স্ট টিম ম্যাচ জিতে এসেছে, এবং এই রেকর্ডটা ইন্টারন্যাশনাল টি-20 প্লাস IPL 2 জায়গাতেই হয়েছে। সো উইন টস অ্যান্ড চুজ ব্যাট ফার্স্ট। সো এবার যদি এই ম্যাচের পাস্ট স্কোর রেকর্ড দেখা যায়, তো এই পিচের হাইয়েস্ট টোটাল হচ্ছে 199 এবং লোয়েস্ট টোটাল হচ্ছে অনলি 99। অপর দিক দিয়ে এই পিচের হাইয়েস্ট চেস্ট রান সংখ্যা 101 এবং লোয়েস্ট ডিফেন্ডেড রান 147। সো এই পরিসংখ্যান থেকে তোমরা কিন্তু বুঝতেই পারছো এই পিচে বরাবরই চেস করাটা বেশ ডিফিকাল্ট। সো ফার্স্টে ব্যাট করা টিম এই ম্যাচে কিন্তু একটু হলেও অ্যাডভান্টেজ পেতে চলেছে। তো এই পিচটা মোস্ট অফ দ্য টাইম বোলিং ফেভার হয়ে থাকে, বিশেষ করে পেস বোলার বা ফাস্ট বোলারদের জন্য এই পিচটা কিন্তু বেশি হেল্পফুল। তবে এই পিচে যে স্পিনারদের জন্য সুবিধাজনক নয় তেমনটা কিন্তু বলা যাবে না, কারণ এই পিচে স্পিনাররাও কিন্তু বেশ ভালো পারফরমেন্স করে, তবে সেটা পেস বোলারদের তুলনায় কম। সেক্ষেত্রে শেষ ম্যাচের মতনই এই ম্যাচেও বোলাররা কিন্তু একটা ভালো ম্যাচ প্রদর্শন করাতে চলেছে, সেটা বলাই যায়। তো এবার যদি 2 দলের প্লেইং 11 নিয়ে কথা বলা যায়, তো এই ম্যাচে 2 দলের কিন্তু অলমোস্ট সেম প্লেইং 11 থাকতে চলেছে। সো প্রথমেই যদি সাউথ আফ্রিকার প্লেইং 11 নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে এই ম্যাচে সাউথ আফ্রিকার হয়ে ওপেন করতে দেখা যাবে ডিককের সাথে রেজা হেন্ড্রিক্সকে। 1 ডাউনে থাকবে মার্কারাম, 2nd ডাউনে থাকবে ব্রেভিস, 3rd ডাউনে দেখা যাবে স্টোপসকে, 4th ডাউনে থাকবে কার্বিন বোস, 5th ডাউনে থাকবে ডোনোভান ফিরেরা, 6th ডাউনে থাকবে মার্কো জ্যানসন। তো এই 8 জন ব্যাটসম্যানের মধ্যে ডিকক, মার্কারাম, স্টোপস এবং ডোনোভান এই 4 ব্যাটসম্যান এই ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারে,
বিশেষ করে মার্কারাম এবং ডিকক এই দুজনই আইপিএলে লখনৌর হয়ে খেলার জন্য এই অটল বিহারীর পিচটা কিন্তু এই দুজনের জন্যই বেশ চেনা। সো ডিকক এবং মার্কারাম এই দুজন ভারতের বোলারদের জন্য এই ম্যাচে বেশ খানিকটা সমস্যা তৈরি করতে পারে। সো এবার বোলারদের নিয়ে কথা বলতে গেলে এই ম্যাচে সাউথ আফ্রিকার বোলার হিসাবে দেখা যাবে নুঙ্গিয়েন গেডি বার্থম্যান, লুতো সিম্পলা অথবা নর্টজেকে। এর পাশাপাশি অলরাউন্ডার হিসাবে দেখা যাবে ডোনোভান এবং মার্কো ইয়ানসেনকে। সো এইরকমই প্লেইং 11 নিয়ে এই ম্যাচে আবারও কামব্যাক করার আশায় নামতে চলেছে সাউথ আফ্রিকা। অপরদিক দিয়ে ভারতের প্লেইং 11 নিয়ে কথা বললে তো ভাই আমি কিন্তু সেই সেকেন্ড ম্যাচ থেকেই বলে এসেছি গিলের পরিবর্তে সঞ্জু স্যামসনকে প্লেইং 11-এ সুযোগ দেওয়া হোক। কারণ লাগাতার 3টে ম্যাচের মধ্যে কোনো একটা ম্যাচেও গিলের ব্যাট থেকে কিন্তু সেই আহামরি পারফরমেন্স দেখা যায়নি। সো সঞ্জু স্যামসনকে যদি এই ম্যাচে সুযোগ দেওয়া না হয় তাহলে সঞ্জু স্যামসনকে স্কোয়াডে রাখার কিন্তু আর কোনো মানেই নেই। সেহেতু যদি গৌতম গম্ভীর মনে করেন তিনি তার পছন্দ করা 11 জনকেই প্লেইং 11-এ খেলাবেন, তাতে তারা ভালো খেলুক বা খারাপ খেলুক, তাহলে পরবর্তী সিরিজে যেন সেই পার্টিকুলার 11 জনকে নিয়েই সফরে যান গৌতম গম্ভীর। কারণ গিল কোনো ম্যাচেই ভালো পারফরমেন্স করতে পারছে না, সেটা আমরা সকলেই দেখছি। তবুও গিলকে পরপর 3 ম্যাচে সুযোগ দিয়ে সঞ্জু স্যামসনকে বেঞ্চেই বসিয়ে রাখলো গৌতম গম্ভীর। সো আমি চাই অন্তত এই ম্যাচে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হোক। তো তোমরাও কারা কারা আমার মতনই চাইছো সঞ্জু স্যামসনকে এই ম্যাচের প্লেইং 11-এ ফেরানো হোক, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিও। সো আমি এই ম্যাচে ভারতের ওপেনার হিসাবে দেখতে চাইছি অভিষেকের সাথে সঞ্জুকে। আর যদি নিতান্তই গিলকে বাদ না দেওয়া যায় তাহলে জিতেশের পরিবর্তে সঞ্জু স্যামসনকে ফেরানো হোক এবং সঞ্জুকে 1 ডাউনে নামানো হোক। তো এরপর সেকেন্ড ডাউনে দেখা যাবে সূর্যকুমারকে। যদিও বা পরপর 3 ম্যাচের মধ্যে কোনো ম্যাচেই সূর্যকুমার কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু সূর্যকুমার যেহেতু ক্যাপ্টেন সেহেতু সূর্যকুমারকে দলে রেখেই কিন্তু চলতে হবে। তবে যদি এই 2 ম্যাচে সূর্যকুমার ভালো পারফরমেন্স করে দেখাতে না পারে তাহলে ভবিষ্যতে সূর্যকুমারের জন্য জাতীয় দলের জায়গাটা কতটা নিরাপদ থাকবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। সো থার্ড ডাউনে থাকবে তিলক বর্মা, যে লাগাতার প্রতিটা ম্যাচে একটা দুর্দান্ত পারফরমেন্স করে দেখাচ্ছে ভারতের হয়ে। ফোর্থ ডাউনে থাকবে শিবম দুবে, ফিফথ ডাউনে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে, সিক্সথ ডাউনে থাকবে হর্ষিত রানা, সেভেন্থ ডাউনে থাকবে আর্শদীপ সিং, এইথ ডাউনে থাকবে বুমরা। তো এই ম্যাচে বুমরার ফেরার সম্ভাবনা রয়েছে এবং 9th ডাউনে থাকবে বরুণ চক্রবর্তী। সো এই পিচটা যেহেতু পেস বোলারদের জন্য বেশি কার্যকরী সেহেতু আমার মতে এই ম্যাচে মাত্র একজন স্পিনার নিয়ে বাকি সব ফাস্ট বোলারদের ইউজ করাটা বেটার হবে। সো আই থিঙ্ক এই দুটো চেঞ্জ করেই এই ম্যাচে দল নামাতে চলেছে ভারত। তো বন্ধুরা তোমাদের মতে এই ম্যাচে সঞ্জু স্যামসন এবং বুমরাকে প্লেইং 11-এ ফেরালে কেমন হতে পারে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতে 4th T20 ম্যাচের এই বিষয়গুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।